শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা চরম সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে প্রতিটা দিন পার করছি। তবে এই সময় আমাদের মনোবল ধরে রাখা, আমরা যাতে আক্রান্ত না হই সেই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা, আর যদি আক্রান্ত হয়ে যায় তবে মনোবল ধরে রেখে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা এবং পরিবারের সকল সদস্যের ব্যাপারে যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এর আগের ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি থেকে কোষীয় প্রতিরক্ষার প্রথম পার্টটি আলোচনা করেছি। এই পার্টে ছিল কিভাবে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে হিউমারাল বা রসভিত্তিক সাড়া আমাদের দেহে অর্জিত হয় সে সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব কোষভিত্তিক সাড়া সম্পর্কে। অর্থাৎ কোষের ভিতরে কোনো ভাইরাস বা প্রোটিন জাতীয় কোনো অণুজীব প্রবেশ করলে কিভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জাগ্রত হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আর একে বলা হয় টি সেল অ্যাক্টিভেশন বা টি সেলের ক্রিয়া। যেহেতু প্রতিরক্ষা ব্যবস্থা জাগ্রত হয়, তাহলে টি সেল কীভাবে অ্যাক্টিভেট হয়, এর আগে কী কী ঘটনা ঘটে, এর পরে কী কী ঘটনা ঘটে সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত তুলে ধরবো। আচ্ছা, আমরা টি সেলে যাওয়ার আগে গত ক্লাসের রিভিউটা একটু দেখে নেই যে বি সেল কীভাবে অ্যাক্টিভেশন ঘটেছিল। আমরা জানি অ্যান্টিবডি প্রেজেন্টিং সেল তিন ধরনের: ডেনড্রাইটিক সেল, বি লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। এখানে আমি একটি ম্যাক্রোফেজের চিত্র রেখেছি, যেমন অ্যান্টিবডি প্রেজেন্টিং সেল বা ম্যাক্রোফেজ তার একটি বিশেষ ধরনের প্রোটিন মেজর হিস্টো কম্পাবিলিটি কমপ্লেক্স 2 এর মাধ্যমে অ্যান্টিজেনের একটি ফ্র্যাগমেন্ট, সবুজ চিহ্নিত অংশটি ছিল একটি অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টটি বাইরে প্রদর্শন করেছে। একে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টেশন, মানে বাইরে দেখানো যে আমি অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হয়েছি, আমার এই অ্যান্টিজেনটা হচ্ছে এটা। তারপরে তারপরে টি সেল এসে সেই মেজর হিস্টো কম্পাবিলিটি কমপ্লেক্স 2 এর সাথে জয়েন করে এবং কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে বি সেলকে অ্যাক্টিভ করে দেয় এবং রসভিত্তিক সাড়াদানের মাধ্যমে আমাদের ইমিউন ব্যবস্থাটা জাগ্রত হয়। আজকে আমরা টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে আমাদের কীভাবে ইমিউন ব্যবস্থা জাগ্রত হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে যে ইমিউনিটি প্রদর্শন করে তাকে আমি আলোচনার সুবিধার জন্য 4টি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপটিকে বলা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, অ্যান্টিজেনকে বাইরে শো করা। দ্বিতীয় ধাপটিকে বলা হচ্ছে MHC1 এবং পেপটাইড কমপ্লেক্স সৃষ্টি। MHC1 হচ্ছে মেজর হিস্টো কম্পাবিলিটি কমপ্লেক্স 1। এটি এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন যা সেলুলার কোষভিত্তিক সাড়াদানের সময় তৈরি হয় এবং এর মাধ্যমে অ্যান্টিজেনটি বাইরে প্রদর্শিত হয়। রসভিত্তিক সাড়ার সময় মেজর হিস্টো কম্পাবিলিটি কমপ্লেক্স 1 তৈরি হয়, কিন্তু টি সেলের মাধ্যমে বা সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে যদি আমরা কোষভিত্তিক সাড়াটা পেতে চাই তাহলে এক্ষেত্রে মেজর হিস্টো কম্পাবিলিটি কমপ্লেক্স 1 তৈরি হবে। আর পেপটাইড হচ্ছে যে প্রোটিন অণুটু প্রবেশ করলো তার একটি খণ্ড। তাহলে কীভাবে MHC1 এবং পেপটাইড কমপ্লেক্স তৈরি হয় সে সম্পর্কে আমরা এই ধাপে জানব। এরপরের ধাপটিকে নাম দিয়েছি টি সেল অ্যাক্টিভেশন। টি সেলটা নর্মালি অ্যাক্টিভ থাকবে না, যখন মেজর হিস্টো কম্পাবিলিটি কমপ্লেক্স এবং পেপটাইড কমপ্লেক্সের সংস্পর্শে গিয়ে বন্ধন সৃষ্টির মাধ্যমে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, তখন আসলে টি সেলটা অ্যাক্টিভ হবে। সর্বশেষ ধাপ হচ্ছে অ্যাকশন অফ সাইটোটক্সিক টি সেল, মানে অ্যাক্টিভ টি সেল। সাইটোটক্সিক টি সেল মানে হচ্ছে একদম সক্রিয় টি সেল। এই টি সেলটি এখন কি যে ভাইরাস আক্রান্ত বা বহিস্থ প্রোটিন আক্রান্ত বা অ্যান্টিজেন আক্রান্ত কোষটাকে নষ্ট করে দিবে। আর একে কোষভিত্তিক সাড়া বলা হয়, তার প্রধান কারণ হচ্ছে এটি মুক্ত অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল থাকে না,
এটি অ্যান্টিজেন কোনো কোষকে আক্রান্ত করার ফলে ওই আক্রান্ত কোষের কার্যকারিতা অনেকটা নষ্ট হয়ে যায়। সেই ওই এই আক্রান্ত কোষটি আর স্বাভাবিক থাকে না, ওই অস্বাভাবিক কোষটাকে সে মেরে ফেলে, দেহ থেকে নষ্ট করে দেয়। আমাদের দেহে প্রতিদিন অটোটোসিস প্রক্রিয়ায় বা কোষের সুইসাইড প্রক্রিয়ায় লক্ষ লক্ষ কোষ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় পূর্ণবয়স্ক একটি মানুষের 50 থেকে 70 বিলিয়ন কোষ এভাবে নষ্ট হয়ে যায়। আমরা প্রতিটি ধাপ সম্পর্কে এরপর বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব অ্যান্টিজেন প্রেজেন্টেশন কী। বি সেলের অ্যান্টিজেন প্রেজেন্টেশন আমি গত ক্লাসে দেখিয়েছি। আজকে আমরা টি সেলের সাথে ম্যাক্রোফেজ নামক অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোষের ক্রিয়ায় কীভাবে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় সেটা আমরা দেখব। তাহলে ম্যাক্রোফেজ হচ্ছে একটি অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোষ, মানে দেহের মতো কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে তা ম্যাক্রোফেজ কর্তৃক ইনকালস বা ভক্ষিত হবে। তারপর সেটি ম্যাক্রোফেজের অভ্যন্তরে যে লাইসোজোম আছে, লাইসোজোমে যে রাসায়নিক পদার্থ সাইটোলাইটিক এনজাইম আছে, সেই এনজাইমের ক্রিয়ায় সেটি বিভিন্ন ফ্র্যাগমেন্টে মানে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। একটি খণ্ডক এই ম্যাক্রোফেজের অভ্যন্তরে একটি নতুন ধরনের প্রোটিন তৈরি হবে, তাকে বলা হবে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 1। এর মাধ্যমে সে তার সেল মেমব্রেনের উপর প্রদর্শন করবে যে হ্যাঁ একটি নতুন অ্যান্টিজেন এসেছে, এটি আমি প্রদর্শন করলাম। এই প্রদর্শিত অ্যান্টিজেন দেখে টি সেলটা এর কাছে চলে আসবে, এর সাথে জয়নিং তৈরি করে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থকরণের মাধ্যমে টি সেলটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ টি সেল সাইটোটক্সিক টি সেল রূপান্তরণের মাধ্যমে আসলে আমাদের আক্রান্ত কোষগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমরা দেখি অ্যান্টিজেন প্রেজেন্টেশন কাকে বলা হয়। তাহলে ম্যাক্রোফেজের অভ্যন্তরে প্রথমে ভাইরাস প্রবেশ করলো। একটি ভাইরাল নিউক্লিক অ্যাসিড অথবা প্রোটিন যেটি প্রবেশ করুক, এটি প্রোটিওজোম নামক কোষের ভিতরে যে প্রোটিওজোম রয়েছে, এই প্রোটিওজোমের ক্রিয়ায় ফ্র্যাগমেন্টে বিভক্ত হয়ে যাবে। এটি পেপটাইড ফ্র্যাগমেন্ট, মানে খণ্ড বিখণ্ড হয়ে গেল। এর একটি খণ্ডক নিউক্লিয়াসের পাশে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে এই পেপটাইড ফ্র্যাগমেন্টটি এখন প্রবেশ করবে, কারণ মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 1টি তৈরি হয় আসলে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। এটি নর্মাল কন্ডিশনে কোনো কোষে থাকে না, তবে যখন ভাইরাল ফ্র্যাগমেন্ট বা কোনো প্রোটিন ফ্র্যাগমেন্ট এর মধ্যে প্রবেশ করে তখনই এর উৎপন্ন হওয়ার বা সিনথেসিস হওয়ার প্রয়োজন হয় এবং সিনথেসিস বা সংশ্লেষণ ঘটে। যে সাইট দিয়ে প্রবেশ করবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, ওই সাইটটির নাম হচ্ছে ট্যাপ, TAP। ট্যাপ মানে হচ্ছে ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েটেড প্রোটিন। ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েটেড প্রোটিন এই সাইট দিয়ে পেপটাইড ফ্র্যাগমেন্টটি প্রবেশ করবে, তাই এই সাইটের নাম হচ্ছে ট্যাপ। এখন ফ্র্যাগমেন্টটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রবেশ করলো। এই প্রবেশ করার ফলে কিছু রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ঘটে, এর ফলে নতুনভাবে মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স 1 রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে সংশ্লেষিত হয়ে যাবে। এটি নতুন ধরনের একটি প্রোটিন, নর্মাল অবস্থায় এটি ছিল না, যেহেতু একটি পেপটাইড ফ্র্যাগমেন্টের ভিতরে প্রবেশ করলো, দেন এটার প্রয়োজন পড়লো, তাই এটি তৈরি হলো। এখন মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্সের কাজই হচ্ছে এই অ্যান্টিজেনকে সেল মেমব্রেনের বাইরে প্রদর্শন করা। তাহলে এখন যেটি তৈরি হবে, এই মেজর হিস্টোকম্পাবিলিটি কমপ্লেক্স এবং ওই পেপটাইড ফ্র্যাগমেন্টের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হবে, যাকে বলা হবে MHC1 অ্যান্ড পেপটাইড কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি গঠিত হওয়ার পরে প্রয়োজনীয়তা দেখা যাবে একে সেল মেমব্রেনের বাইরে কিভাবে নিয়ে যাওয়া যায়। এর জন্য আমাদের প্রতিটি কোষেই বিশেষ ধরনের অঙ্গাণু আছে, তাকে বলা হয় গোলকি বস্তু। এই গোলকি বস্তুর মাধ্যমে সে বাইরে বেরিয়ে যাবে। কীভাবে বেরিয়ে যায় আমরা দেখি। এরপর এটি গোলকি কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করবে।
গোলগি কমপ্লেক্স আমরা জানি সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকিউল দ্বারা গঠিত। এর যে ভ্যাকিউলগুলো রয়েছে, এই ভ্যাকিউলের মাধ্যমে এটি ভ্যাসিকল রয়েছে, ভ্যাসিকলের মাধ্যমে এটি বাহিত হয়ে প্লাজমা পর্দায় চলে যাবে এবং প্লাজমা পর্দায় গিয়ে এটি বাইরে প্রদর্শিত হবে। তাহলে সবুজ চিহ্নিত অংশটি হচ্ছে অ্যান্টিজেন খণ্ডক বা পেপটাইড খণ্ডক, যেটি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 দ্বারা বাইরে প্রদর্শিত হলো। প্রদর্শিত হওয়ার পর এটি টি সেলকে আকৃষ্ট করবে এবং টি সেল এই জায়গায় এসে আসলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে টি সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম ধাপটা জানলো অ্যান্টিজেন প্রেজেন্টেশন কি। অ্যান্টিজেনকে বাইরে প্রদর্শন করে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এটি কয়েকটি ধাপের মাধ্যমে ঘটে। এতে হেল্প করলো কে? দুইটি কোষীয় অঙ্গন, একটি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটি হচ্ছে গোলগি কমপ্লেক্স। আমরা দ্বিতীয় নাম্বার ধাপ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 অ্যান্ড পেপটাইড কমপ্লেক্স কিভাবে গঠিত হয় এটি জানবো। পেপটাইড খণ্ডকটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অভ্যন্তরে প্রবেশ করে আমরা জানি। আর এখানেই নতুনভাবে MAC1 প্রোটিনটি তৈরি হয়। এই নব্য সংশ্লেষিত MAC1 ট্যাপ সাইটে যখন পৌঁছায়, বাহিত হয়, তখন এই যে পেপটাইডটি বাইরে থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে পৌঁছলে এর মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয়, ফলে MAC1 এবং পেপটাইড কমপ্লেক্স গঠিত হয়। ট্যাপ সাইটের মাধ্যমে সবুজ চিহ্নিত পেপটাইড খণ্ডকটি আসলে বাইরে থেকে এসেছে এবং লাল চিহ্নিত যে ড্রয়িংটা করেছি MAC1টি ট্যাপ সাইটে পৌঁছালো এবং পেপটাইডের সাথে MAC1-এর একটি বন্ধন সৃষ্টি হলো। এই ধাপটি একটি সংক্ষিপ্ত ধাপ, মানে MAC1 এবং প্রোটিন কমপ্লেক্স গঠিত হলো। এই কমপ্লেক্সটি এর পরের ধাপে বাইরে প্রদর্শিত হয়, যাকে আমরা আগের ধাপে দেখিয়েছি যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন কাকে বলা হয়। 2 নম্বর, অ্যান্টিজেন যখন বাইরে প্রেজেন্টেশন বা প্রদর্শিত হয়ে যাবে তখন টি সেল অ্যাক্টিভেট হবে। কারণ টি সেল তার রক্তস্রোতে বা লসিকায় যেখানেই থাকুক, সেই টি সেলটা কিছু কেমোট্যাক্সিক প্রক্রিয়ায় রাসায়নিক প্রক্রিয়ার প্রতি সাড়া দিয়ে এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোষের কাছে পৌঁছাবে এবং যেখানে অ্যান্টিজেন প্রেজেন্টেশন বা প্রদর্শিত হয়েছে শোকেজের মাধ্যমে সেই অঞ্চলে পৌঁছে কিছু রাসায়নিক বন্ধন তৈরির মাধ্যমে এই টি সেলটা কিছু রাসায়নিক ক্ষরণ ম্যাক্রোফেজ থাকুক বা অন্যান্য অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোষই থাকুক, অ্যান্টিজেন প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী কোষে থাকুক, কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে টি সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোষ হিসেবে আমি ম্যাক্রোফেজকে নিয়েছি, এটি একটি টি সেল। আচ্ছা, অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা হয়ে গেছে অলরেডি, আমরা আগের ধাপে দেখিয়েছি। এই যে সবুজ চিহ্নিত অংশটি অ্যান্টিজেন আর মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 অংশের মাধ্যমে সে বাইরে প্রদর্শন করলো। এই প্রদর্শন করার ফলে যে রাসায়নিক সাড়া প্রদানের মাধ্যমে টি সেলটি এর কাছে চলে আসবে, ম্যাক্রোফেজ বা অ্যান্টিজেন প্রেজেন্টেশন কোষের কাছে চলে আসবে এবং যে অংশের মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টেশন রয়েছে সেই অংশের মাধ্যমে এর বেশি রিসেপ্টর সাইট আছে, যেমন টিসিআর মানে টি সেল রিসেপ্টর। এই টি সেল রিসেপ্টরের সাহায্যে সে বন্ধন সৃষ্টি করবে। যে অংশের মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এবং টিসিআর বা টি সেল রিসেপ্টরের মাধ্যমে বন্ধন সৃষ্টি হয়, এটি এক ধরনের সারাদান বা অ্যাক্টিভেশন। এর সাথে আরও কিছু বন্ধন সৃষ্টি হবে যাদেরকে কো অ্যাক্টিভেশন বলা হয়। যেমন টিসিআরের আরেকটা টিসিআরকে বলা হয় CD8 পজিটিভ কোষ। এই CD8 পজিটিভ কোষটি এই বন্ধনকে আরও দৃঢ় করার জন্য আরেকটি বন্ধন সৃষ্টি করবে MAC1 বা অ্যান্টিজেন প্রেজেন্টেশন সাইটের সাথে। ফলে কিছু রাসায়নিক পদার্থ খরিত হবে যাদেরকে ইন্টারলিউকিন বা সাইটোকাইন বলা হয়। যেমন ইন্টারলিউকিন 1 ক্ষরণের মাধ্যমে এই ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1 খরিত হবে, যা টি সেলের অভ্যন্তরে ইন্টারলিউকিন রিসেপ্টর সাইটের মাধ্যমে টি সেলের ভিতরে ঢুকবে এবং টি সেলকে অ্যাক্টিভ করে দিবে। টি সেল অ্যাক্টিভ হয়ে গেলে এটি আনডিফারেন্সিয়েটেড কোষ, কারণ স্টেম সেল থেকে উৎপন্ন কোষগুলো হচ্ছে অবিভেদিত কোষ, সেটি যে কোনো কোষেও
বা প্রয়োজনীয় সারাদানের মাধ্যমে যে যে কোষ দরকার সেই কোষে রূপান্তরিত হয়ে যেতে পারে। এটা টি সেলের অনেক ভ্যারাইটি আছে আমরা জানি। সেই ধরনের যে ধরনের টি সেল দরকার সেই ধরনের টি সেলে সে বিভেদিত হয়ে যাবে বা ডিফারেন্সিয়েটেড হয়ে পড়বে। যখন টি সেলটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন একে অ্যাক্টিভ CD8 পজিটিভ টি সেল বলা হবে। সিডি মানে হলো ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 8, সিডি ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, কারণ এটি অবিভেদিত কোষ। এই অবিভেদিত বা আনডিফারেন্সিয়েটেড কোষ কি এখন ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে। যে প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশন ধাপের সে গমন করবে, মানে প্রচুর অ্যাক্টিভ টি সেল তৈরি হবে। এরপর সেই অ্যাক্টিভ টি সেলের মধ্যে অন্যতম হচ্ছে CD8 পজিটিভ ইফেক্টর টি সেল। এই ইফেক্টর টি সেল আর একটি হচ্ছে CD8 পজিটিভ মেমোরি টি সেল। CD8 ইফেক্টর টি সেল থেকে আরেক ধরনের কোষ তৈরি হবে, সেটাকে বলা হবে সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল এটি হচ্ছে যে কোষের মধ্যে অ্যান্টিজেন অলরেডি প্রবেশ করে ফেলেছে ওই কোষগুলোকে নষ্ট করে দিবে, কোষের কার্যকারিতা একেবারে ডিন্যাচারড করে দেবে। আর মেমোরি টি সেলের কাজ হচ্ছে একই ধরনের অ্যান্টিজেন আবারও যদি দেহের মধ্যে প্রবেশ করে এটা ট্রেন আপ হয়ে যায়। এই টি সেলটা, মেমোরি টি সেল আসলে একটা ধরনের ট্রেন আপ টি সেল, যে একবার যে অ্যান্টিজেন প্রবেশ করে দেহের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াগুলো ঘটেছিল সেগুলো স্মৃতি ধারণ করতে সক্ষম, এবং পরবর্তীতে একই অ্যান্টিজেন প্রবেশ করলে এই সেম অ্যান্টিজেনের বিরুদ্ধে এনকাউন্টার প্রদান করে, অর্থাৎ সেম অ্যান্টিজেনকে দ্রুত ধ্বংস করতে সাহায্য করে এই সাইটোটক্সিক টি সেল আবার উৎপাদনের মাধ্যমে। তাহলে এটি হচ্ছে টি সেল কীভাবে অ্যাক্টিভ হয়। অর্থাৎ আমরা জানলাম এই যে মেজর হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্স 1 এর সাথে TCR এর বন্ধন সৃষ্টির মাধ্যমে মেইনলি টি সেলটা অ্যাক্টিভ হলো। এই অ্যাক্টিভ টি সেল অবিভেদিত ছিল, যখনই সে অ্যাক্টিভ হয়ে গেল তখন সে বিভেদিত হলো, বিভাজিত হলো। যে ধরনের টি সেল দরকার সেই ধরনের টি সেলে উৎপাদন করে এখন পরের ধাপ যে সাইটোটক্সিক টি সেল হচ্ছে আমাদের আক্রান্ত কোষগুলোকে টিউমার কোষই বলি, অথবা অন্যান্য ভাইরাস আক্রান্ত ক্যান্সার কোষগুলি এগুলোকে ধ্বংস করে দেবে। কিভাবে ধ্বংস করে আমরা পরবর্তী ধাপে জেনে নিই। সাইটোটক্সিক টি সেল এটা ভাইরাস ইনফেক্টেড সেল। যখনই অ্যান্টিজেনটা বাইরে প্রদর্শিত হবে তখন এই ভাইরাস ইফেক্টেড সেলের সাথে এখন এই টি সেলটা জয়নিং সৃষ্টি করে সে বুঝতে পারবে এটি হচ্ছে একটি ভাইরাস ইনফেক্টেড কোষ, একে ধ্বংস করতে হবে, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই প্রয়োজনীয় ব্যবস্থা টি সেলের ভিতরে কিছু থাকে, সাইটোস্কেলিটন থাকে। সাইটোস্কেলিটনগুলো থেকে কিছু রাসায়নিক দ্রব্য ক্ষরণের মাধ্যমে এই ভাইরাস ইনফেক্টেড সেলকে সে নষ্ট করে দিবে। সাইটোটক্সিক টি সেল ভাইরাস ইনফেক্টেড টি সেলকে কিছু ক্ষরণের মাধ্যমে, যেমন পারফোরিন এবং গ্র্যানজাইম ক্ষরণের মাধ্যমে সে ভাইরাস ইনফেক্টেড সেলকে নষ্ট করে দেয়। পারফোরিনের কাজ হচ্ছে যে ভাইরাস ইনফেক্টেড সেলের ভিতরে গ্র্যানজাইম প্রবেশ করতে হবে। গ্র্যানজাইম হচ্ছে বিশেষ ধরনের এনজাইম বা প্রোটিন যা বিভিন্ন ধরনের রাসায়নিক ক্ষরণের মাধ্যমে ভাইরাস ইনফেক্টেড কোষের ডিএনএকে ডিনেচার করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে গ্র্যানজাইমটা তো ভাইরাস ইনফেক্টেড কোষের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার জন্য এখানে প্লাজমা মেমব্রেনের মতো ছিদ্র তৈরি করতে হবে। এই ছিদ্র তৈরি করার জন্য মেইনলি কাজ করে হলো পারফোরিন। এই পারফোরিন এখানে পোর তৈরি করবে, এই পোরের মাধ্যমে গ্র্যানজাইমটি আসলে ভিতরে প্রবেশ করবে। আমরা পরবর্তী ধাপে বিস্তারিত জানব যে কিভাবে সাইটোটক্সিক টি সেল আক্রান্ত কোষের উপর অ্যাকশন বা ক্রিয়াশীল হয়। তাহলে আমি এটার নাম দিয়েছি, সর্বশেষ ধাপের নাম অ্যাকশন অফ সাইটোটক্সিক টি সেল অন টিউমার অর ভাইরাস ইনফেক্টেড সেল। সর্বশেষ ধাপ, যেহেতু টি সেল অ্যাক্টিভ হয়ে গেছে, সর্বশেষ ধাপের মাধ্যমে সে টিউমার বা ভাইরাস ইনফেক্টেড কোষের উপরে ক্রিয়াশীল হবে। আর কোষভিত্তিক সারাদানের ক্ষেত্রে বা টি সেল শুধুমাত্র প্রোটিন জাতীয় অ্যান্টিজেন আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করতে পারে। পলিপ্যাপটাইড বা শর্করা জাতীয় যে ইনফেক্টেড কোষ সেগুলোকে ধ্বংস করতে পারে না।
এই জন্য আমি টিউমার সেল বা ভাইরাস ইনফেক্টেড সেল নিয়েছি। এখানে সাইটোটক্সিক টি সেল আছে। সাইটোটক্সিক টি সেলের আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সাইটোটক্সিক টি সেল এটি হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন সাইট। অ্যান্টিজেন প্রেজেন্টেশন সাইটের এখানে মেজর হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্স 1 এবং পেপটাইডের টিসিআর এর মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে, ফলে টি সেলটা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ টি সেল কিছু রাসায়নিক দ্রব্য এখানে ক্ষরণ করেছে। 3 ধরনের রাসায়নিক দ্রব্য আমি দেখিয়েছি। এই রাসায়নিক দ্রব্যটি এখন টার্গেট সেল, টিউমার সেল হোক অন্যান্য ভাইরাস ইনফেক্টেড সেল হোক, সেগুলো অভ্যন্তরে প্রবেশ করতে হবে। প্রবেশ করবে কে? গ্র্যানজাইম নামক রাসায়নিক পদার্থ। এই যে লাল চিহ্নিত অংশটি হচ্ছে গ্র্যানজাইম, এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন। আর সবুজ চিহ্নিত অংশটি হচ্ছে পারফোরিন। পারফোরিনের কাজ হচ্ছে টার্গেট সেলের প্লাজমা পর্দায় ছিদ্র সৃষ্টি করে দেওয়া, যে ছিদ্রের মাধ্যমে গ্র্যানজাইমগুলো আসলে আক্রান্ত কোষের ভিতর প্রবেশ করবে এবং অ্যাকশনেট হবে। আর যার মাধ্যমে বাহিত হয় এই 2 ধরনের প্রোটিন, একে স্ক্যাফোল্ডিং প্রোটিন বলা হয়। স্ক্যাফোল্ডিং প্রোটিন সারগ্লাইসিন, এটি হচ্ছে গ্র্যানজাইম এবং পারফোরিনকে বহন করে। তাহলে গ্র্যানজাইমের অনেকগুলো উপধরন রয়েছে, যেমন গ্র্যানজাইম বি। গ্র্যানজাইম বি কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, যেমন হচ্ছে বিট, BID। এই বিট মাইটোকন্ড্রিয়ার উপর অ্যাকশনেট হয়। বিটটি একটা আকৃতিতে বড়, এই জন্য বিটকে ক্লিপ করে দিবে, কেটে দিবে ক্যাসফেস নামক এনজাইম। কেটে দিয়ে একে ট্রাঙ্কেটেড বিট মানে খাটো বিটে পরিণত করবে। ক্যাসফেস 8 এর উপর ক্রিয়াশীল হয়। এটি মাইটোকন্ড্রিয়ার যে বহিস্থ পর্দা রয়েছে, আমরা জানি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, বাইরের পর্দার গায়ে লেগে যাবে এবং বাইরের পর্দার ভেদ্যতা বাড়িয়ে দেবে। ভেদ্যতা বাড়িয়ে মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়াল পাথওয়ের মাধ্যমে যে সাইটোক্রোম সি উৎপন্ন হয়, সাইটোক্রোম সিটি আসলে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে ঘটতে থাকে। কিন্তু যখন এই বিট বা ট্রাঙ্কেটেড বিট উৎপন্ন হলো, এর ফলে কিছু রাসায়নিক দ্রব্য ক্ষরণ হবে, এর ফলে এই সাইটোক্রোমটা আর মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে থাকতে পারবে না। মাইটোকন্ড্রিয়াল পাথওয়েটা নষ্ট হয়ে যাবে। এই সাইটোক্রোম বিটি, যে হলুদ চিহ্নিত যে অংশটি আমি দেখিয়েছি, এটা হলো সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সিগুলো এখন মাইটোকন্ড্রিয়ার যে ধাত্র ছিল, সেই ধাত্র থেকে সাইটোসোল বা কোষের যে সাইটোপ্লাজম সেখানে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে আরও কিছু রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যেমন প্রোক্যাসপেস 9। এই প্রোক্যাসপেস 9-এর সাথে যুক্ত হয়ে বিশেষ ধরনের একটি বডি তৈরি করবে, একে অ্যাপোপ্টোসোম বলা হয়। অ্যাপোপ্টোসোম হচ্ছে ওই ধরনের রাসায়নিক পদার্থ যা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের সুইসাইড, মানে কোষ নষ্ট হয়ে যাওয়ার একটি প্রক্রিয়া। গ্র্যানজাইম বি এদিকে আরও কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, যাকে প্রোক্যাসপেস 3 বলা হয়। প্রোক্যাসপেসটা হচ্ছে 3, মানে এটা ইনএক্টিভ একটি এনজাইম। ইনএক্টিভ এনজাইম যখন অ্যাপোপ্টোসোম গঠিত হবে, অ্যাপোপ্টোসোমের ক্রিয়ায় সে অ্যাক্টিভ ক্যাসপেস 3-তে পরিণত হবে। অ্যাক্টিভেটেড ক্যাসপেস 3। এই অ্যাক্টিভেটেড ক্যাসপেস 3 এখন আমার দেহের ভিতরে বিশেষ ধরনের রাসায়নিক বস্তু আছে যা ডিএনএকে ডিনেচার্ড করে দিতে সাহায্য করে। সে নর্মালি আমাদের সাইটোপ্লাজমে থাকে, কিন্তু ইনএক্টিভ অবস্থায় থাকে। একে বলা হচ্ছে আইক্যাট। আইক্যাটের পূর্ণ রূপ হচ্ছে ইনহিবিটর অফ ক্যাসপেস অ্যাক্টিভেটেড ডিএনএজ। তাহলে ডিএনএজ, এজ মানে কি? এনজাইম। এনজাইম কি? ডিএনএকে, ক্যাট হচ্ছে ডিএনএকে ডিনেচার্ড করা বা নষ্ট করে দিতে সহায়তা করে। যখন ইনহিবিটর অফ আইক্যাট, ইনহিবিটর ফ্যাক্টরটি আসলে এই আইক্যাটকে ইনএক্টিভ করে রাখে। কিন্তু যখনই আমরা অ্যাক্টিভেটেড ক্যাসপেস 3টা পাবো, অ্যাক্টিভেটেড ক্যাসপেস 3 এর কাজ হচ্ছে সে আইক্যাটকে ক্যাটে পরিণত করে দেওয়া। ক্যাটে পরিণত হলে এই ক্যাটটি হচ্ছে একটি অ্যাক্টিভ এনজাইম যা ডিএনএকে ডিনেচার্ড করে দিবে, ফলে ডিএনএটি ড্যামেজ হয়ে যাবে, ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে এবং ডিএনএ নষ্ট হয়ে যাবে। আর এভাবেই আসলে সাইটোটক্সিক টি সেল কোষের ডিএনএ ধ্বংসের মাধ্যমে
কোষকে নষ্ট করে, আক্রান্ত কোষ, ভাইরাস আক্রান্ত বা টিউমার সেলগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়াল পাথওয়ের একটি ভূমিকা রয়েছে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণের একটি ভূমিকা রয়েছে। আর মেইন ভূমিকা পালন করলো হচ্ছে গ্র্যানজাইম বি, যেটি ক্ষরিত হচ্ছে সাইটোটক্সিক টি সেল। এই জন্য সাইটোটক্সিক টি সেল একটি কিলার কোষ অফ সেল বলা হয়। সেলকে অটোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করতে সহায়তা করে। আমি এখানে একটি চিত্র নিয়েছি। চিত্রে খেয়াল করে এটি একটি টি সেল, এটা হচ্ছে টি সেল। টি সেল কিছু রাসায়নিক পদার্থ, এই যে গ্র্যানজাইম ক্ষরণ করলো এবং পারফোরিন ক্ষরণ করলো। এই পারফোরিন এই যে কিছু পোর বা ছিদ্র সৃষ্টি করে দিয়েছে, এই ছিদ্রের মাধ্যমে গ্র্যানজাইমটি বাইরে প্রবেশ করলো। এই যে গ্র্যানজাইম হলো, এই যে হলুদ, এটি হলো গ্র্যানজাইম। এই গ্র্যানজাইম বিভিন্ন ধরনের রাসায়নিক মধ্যে যে বিট ক্ষরণ করেছে, ট্রাঙ্কেটেড বিট বা খাটো বিট ক্ষরণ করেছে। খাটো বিট থেকে আরও কিছু রাসায়নিক পদার্থ, আমি এতটা জটিলতা না যাই, ক্ষরিত হয়েছে। পরে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে নষ্ট হওয়ার মাধ্যমে যে সাইটোক্রোম সি, যে হলুদ, এটি ক্ষরিত হয়েছে। এই সাইটোক্রোম সি অটোপ্টোসোম গঠিত হয়েছে। অটোপ্টোসোম এদিকে আবার প্রোক্যাসপেস 3 ক্ষরিত হয়েছিল। সেই প্রোক্যাসপেস 3কে ক্যাসপেস 3তে পরিণত করেছে, যেটি আইক্যাটকে ক্যাটে রূপান্তরিত করে দিয়েছে। এই ক্যাট এই ডিএনএকে ডিনেচার করতে সহায়তা করেছে। এই ডিএনএকে সে নষ্ট করে দিয়েছে। এভাবে একটি আক্রান্ত, ভাইরাস আক্রান্ত কোষ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেহে প্রতিনিয়ত। যেমন প্রতিদিন প্রায় 50 থেকে 70 বিলিয়ন কোষ এই অটোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই একটি বিশাল একটি ব্যাপার, যেটি সাইটোসলকে টি সেলও সাহায্য করে, অন্যান্য কোষও সহায়তা করে। তাহলে আজকে আমরা জানলাম কীভাবে টি সেল তার 4টি ধাপের মাধ্যমে আক্রান্ত কোষকে নষ্ট করে দিয়ে কোষভিত্তিক সাড়া প্রদান করে। তাহলে 4টি ধাপকে যদি আমরা সামারাইজ করি, প্রথমে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন ধাপ, দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে কমপ্লেক্স গঠন ধাপ, মেজর হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্স 1 এবং পেপটাইডের মতো যে রাসায়নিক বিক্রিয়া যে কমপ্লেক্সটা গঠিত হয়েছে। এরপরে হচ্ছে সাইটোটক্সিক টি সেলের সক্রিয়করণ বা অ্যাক্টিভেশন। তারপরে ছিল অ্যাকশন অফ সাইটোটক্সিক টি সেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টার্গেটস অটোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেল নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা, তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো এবং করোনা ভাইরাস থেকে দূরে থাকো। পাশাপাশি মনোবল ধরে রাখো। মনোবল ধরে রাখাটা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।